জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আদালত অবমাননার মামলায় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি 5 আগস্টের পর তার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায়। সেই সাথে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার এই রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। এদিন 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। ফাঁস হওয়া শেখ হাসিনার অডিও বক্তব্য সরাসরি শোনেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা, তা তার বক্তব্যে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনার 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, সবার তালিকা চেয়েছেন। এই বক্তব্যের কারণে মামলার সাক্ষীরা ভয় ভীতি পেয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় বাধা তৈরি হয়েছে। যেদিন তারা গ্রেপ্তার হবে সেদিন থেকেই সাজা কার্যকর হবে। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 8ম দিনের মতো সংলাপ শুরু হয়েছে। নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই 3 ইস্যুতে সংলাপ হচ্ছে। সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, সীমানা নির্ধারণের বিষয়ে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেয়া আছে। এর বাইরে গিয়ে আরেকটা বডি তৈরি করলে বিতর্ক হবে। আন্ডার দ্য সুপারভিশন অফ ইলেকশন কমিশন, যেটা আপনারা এইবার নির্বাচনের জন্য প্রস্তাব করেছিলেন, আমরা এটাকেই প্রেফার করি যে এটা হলে ভালো। তো এটা তো আপনাদের সাথে দ্বিমত হচ্ছে না, আমরা এটাতে একমত আছে। কিন্তু এখন আপনাদের ব্যাখ্যার পরে আমার যেটা মনে হচ্ছে যে এবারের জন্য তো ঠিকই আছে, আমরা একটা এক্সপার্ট কমিটি করে আমরা করব এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এখনই আপনারা যদি একটা বিশেষায়িত কমিটির আদল দিয়ে দেন যে এখনকার ডিলিমিটেশন শুনানিগুলোর সুবিধার্থে ইলেকশন কমিশনকে অ্যাসিস্ট্যান্সের জন্য এই কমিটিটা এখন কাজ করবে, টু অ্যাসিস্ট দি ইলেকশন কমিশন। তো এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখন ইন্টারিম গভর্নমেন্টের অধীনে তো আর কেউ ইন্টারফেয়ার করার তো কথা না। তো সুতরাং ত্রয়োদশ সংশোধনীটা আমরা আলাদাভাবে ডিল করতেই পারি। আমরা প্রথম দিন থেকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা বুঝতে চেয়েছি কি কি বিষয় আলোচনা হচ্ছে, তারপরে সবগুলো বিষয়ের তালিকাটা আপনাদের কাছে দেওয়া হবে যে এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়টা। আগামীকাল আপনাদেরকে তালিকাটা দেওয়া হবে। আগামীকাল যখন আমরা বৈঠকের শুরুতে, সম্ভবত আজকে সন্ধ্যার মধ্যে আলোচনার পর আমরা এটা পৌঁছে দেবো আপনাদের কাছে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের আলোচনা চলছে। এ নিয়ে সভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আজকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে? আলোচিত ইস্যুগুলোতে ঐকমত্যে পৌঁছাতে অগ্রগতি কত দূর আমাদের জানাবেন। আজ 2টি বিষয় নিয়ে এখন পর্যন্ত আলাপ আলোচনা হয়েছে। মূলত সকালবেলা বেলা 11টা থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়, যেখানে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যে কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে সুপারিশ সেটি উত্থাপন করা হয় এবং সেটি নিয়ে অনেক তর্ক বিতর্কের পর রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। আমি যদি সেটি একটু ব্যাখ্যা করি, যেখানে বলা হয়েছে কমিশনের প্রস্তাবে যে প্রতি 10 বছর পর পর অর্থাৎ জনশুমারির পরে একটি অস্থায়ী ভিত্তিতে একটি কমিশন গঠন করা হবে সীমানা নির্ধারণের জন্য, যে নির্ধারণ কমিটিতে যুক্ত থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞ দল যারা নির্বাচন ব্যবস্থাকে সচল করার জন্য এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করবেন ইসিকে। এই জন্য কমিশন প্রস্তাব করেছিল একটি কমিশন গঠনের, কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এটির বিরোধিতা করেছে এবং সেখানে বলেছে যে তারা চায় যে একটি স্বতন্ত্র কমিটি গঠন করার বিষয়ে তারা প্রস্তাব করেছে। এবং যদিও রাজনৈতিক দল বিশেষ করে জামাত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কমিশনের এই সিদ্ধান্তের ব্যাপারে একমত জানিয়েছিল, পরবর্তীতে কমিশনের পরিবর্তে নামের ক্ষেত্রে সেখানে একটি স্বতন্ত্র কমিটি গঠনের ব্যাপারে সে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে। এবং দুপুরের পরে আমরা দেখেছি যে সংসদীয় প্রধান উপদেষ্টা অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগের ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে। এখানে কমিশনের যে প্রস্তাবনা সেগুলো তুলে ধরা হয়েছে এবং এখন পর্যন্ত যদিও বিএনপি কথা বলেনি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বলেছে এবং তারা সবাই একমত জানিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে, কারণ নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনের পরে একটি জটিলতা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি নির্বাচনের পরে নির্বাচন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, সেখানে বিতর্কিত বিভিন্ন সময় বিতর্ক উঠেছে। সেই জায়গা থেকে যে তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দল যেটি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার যে ত্রয়োদশ সংশোধনীতে উত্থাপন করা হয়েছিল, পাশ হয়েছিল, সেটি যে আওয়ামী লীগ সরকার এসে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেয়, সেটিকে আবার পুনর্বহাল করা, কিন্তু আবার একই সঙ্গে সেই পুনর্বহাল প্রক্রিয়ায় রাষ্ট্র প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিতর্ক আছে। কারণ এখানে আবার প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়া এবং সর্বশেষ প্রধান বিচারপতি এখানে দায়িত্ব পালন করবেন নাকি অন্য কাউকে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত নেবে, এই নিয়ে কিন্তু বিতর্কটা হচ্ছে এখন পর্যন্ত। তবে আর কিছুক্ষণ পরে হয়তো এই আলাপ আলোচনাটা আজকের মতন শেষ হবে এবং সহসভাপতি আলী রিয়াজ ব্রিফিং করবেন এবং রাজনৈতিক দলগুলো ব্রিফ করবেন, তাদের অবস্থান জানাবেন। এই ছিল অনুমান এই ফরেন সার্ভিস একাডেমিতে খবরাখবর। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা সভা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর কর্মকর্তা মেহেদি বেনচেলার সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিশ্বের প্রধান সমস্যা হলো মিথ্যা তথ্য। বিষয়টিকে ক্রমাগত বোমা বর্ষণের সাথে তুলনা করেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নিয়মিত গণমাধ্যমও অনেক বিভ্রান্তিকর তথ্যের উৎস বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জুন পর্যন্ত 9,07,662টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে হয়রানি আর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন কমিশনের সচিবালয়ে তিনি এই তথ্য জানান। ইসি সচিব জানান, গত 6 মাসেই শুধু আবেদন পড়েছে 6,05,000। আগে থেকে অনিষ্পত্তি আবেদন ছিল 3,78,000। ইসি সচিব আরও বলেন, আগামী 3 মাসের মধ্যে এনআইডি সংশোধন নিষ্পত্তি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে। বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 76,694টি। 30 জুন পর্যন্ত আমাদের মোট আবেদনের সংখ্যা হচ্ছে 54,76,114টা। আর আবেদন আমরা এর মধ্যে নিষ্পত্তি করেছি 53,99,420টা। তো মানে সংখ্যাগত হিসাবে আবার ওই পুরনোটাই আসে, 76,694টা আমাদের কাছে এখনো অনিষ্পন্ন আছে, যেটার বয়স 1 মাস বা কয়েকটা ক্ষেত্রে 1 মাসের বেশি, যেগুলো আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কেনার মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকার বেশি নষ্ট করেছে, এমন অভিযোগে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকালে দুদকের তলবে সংস্থাটির কার্যালয়ে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজান আখতার ও ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়েছে।
দুদকের অভিযোগে বলা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদা সহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে 1.5 লাখ টাকার ইভিএম বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে কিনে সরকারের প্রায় 3,172 কোটি টাকা ক্ষতি সাধন করেছেন। সম্প্রতি নির্বাচন কমিশনে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুদক। এখন তো এটা নিয়ে তো মনে হয় ইসিতে অলরেডি একটা কমিটি হয়েছে, কতগুলো ঠিক আছে কতগুলো নষ্ট আছে এরকম কিছু একটা কমিটি করা হয়েছে, ওটা কমিটি বলতে পারবে। এটি আসলে জাস্টিফায়েবল ছিল না। এই মেশিনটি আসলে কখনো এই বাংলাদেশে না সারা কখনো এই ধরনের মেশিন তো আসলে বাজারে অ্যাভেলেবল না, যে প্রাইসটা আমরা সঠিক প্রাইসটা নিব। তো এটি আসলে সার্ভে হওয়া উচিত ছিল, আরও স্ট্রংলি সার্ভে হওয়া উচিত ছিল, যাতে করে প্রাইস আরও সুন্দর হতো। এটি অবশ্যই স্বীকার করার মতোই। ফ্যাসিবাদ পতনের মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, তবে ফ্যাসিবাদ বিদায় নিলেও সেই লক্ষ্য পূরণ হয়নি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন নজরুল ইসলাম খান। লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে না। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম। সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে সমাবেশ প্রমাণ করে বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় নাগরিকদের করণীয় বিষয়ক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিআর, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে। এনবিআরের আন্দোলনের কারণে আইএমএফকে চিঠি দিতে বলা হয়েছে, যা বিব্রতকর ছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে শেষ হবে এমন কিছু সংস্কার কাজ চলমান রয়েছে। বর্তমানে এসএমই এর অর্থায়ন একটা বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কতগুলো মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম হচ্ছে যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। এনবিআরের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফের মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিশন নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি, আই হ্যাড টু রাইট এ লেটার। চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সম্পূর্ণই এনবিআরের এখতিয়ার, তবে কাজ বন্ধ করে সরকারকে জিম্মি করার ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না বলে হুঁশিয়ারি করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ে বন্দর ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা বলেন, আপাতত 6 মাসের জন্য চট্টগ্রাম নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলেছিলেন না, এই জন্য আমি এই তো কথা বলতে চাই নাই। পুরো দেশকে জিম্মি করার কারোর দায়িত্ব কাউকে দেওয়া হয় না। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কীভাবে কী করবে।
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া বাইপাস সড়ক অবরোধ করে এখনও বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। দুপুর 12টা থেকে বন্ধ রয়েছে ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। এনসিপি নেতাকর্মীরা জানান, গতকাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সহসভাপতিকে গ্রেপ্তারের জন্য পটিয়া থানার সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় কয়েকবার বললেও পুলিশ তাকে গ্রেপ্তারে অনীহা দেখালে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে থানা ঘেরাও করেন তারা। এরপর পটিয়া বাইপাস মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীরা। সড়কে টায়ার চালিয়ে ও ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন তারা। আর এতে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও তা উপেক্ষা করেই চলছে অবরোধ ও বিক্ষোভ। এটা মূলত ছিল আমাদের ডিস্ট্রাক্ট করা। সে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে আমাদেরকে অপ্রস্তুত করে ফেলে, অপ্রস্তুত করে আমাদের উপর হামলা করা শুরু করে। আমরা অনেকক্ষণ ধরে বসে থাকছি জ্যামে, গাড়ি কোনো ছাড়তেছে না, শুধু বলতেছে ছাড়তেছে। রাত্রে আমার ফ্লাইট, গাড়ি এভাবে বন্ধ, আমি কিভাবে যাবো? ভোগান্তি তো হচ্ছে, আমরা যাবো চট্টগ্রামে গুলো মাল নিয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের আলোচনা শেষে চলছে ব্রিফিং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রতি আদমশুমারি বা অনধিক 10 বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ 119-এর দফা 1-এর গ এর শেষে এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। এটি আমরা বলছি সংবিধানে যুক্ত করার জন্য, যার অর্থ হচ্ছে এই যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে একটি বিশেষায়িত কমিটি তৈরি করা হবে, যা সংবিধানের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, বলা হচ্ছে যে করা হবে। এখন এই কমিটির ক্ষেত্রে এটা আরও বলা হচ্ছে যে সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021, যেটা 2025 সালে সংশোধিত হয়েছে, তার 8-3-এর সঙ্গে যুক্ত করে ওই কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে। আমরা সংবিধানে এই বিষয়ে যুক্ত করার কথা বলছি এবং তার পাশাপাশি সেটাকে বাস্তবায়নের জন্য আইনের মধ্য দিয়ে কমিটির পরিধি এবং কার্যপরিধি এবং গঠন নিয়ে যাতে সুনির্দিষ্ট আইন থাকে সেটার কথা বলেছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ব্রিফ করছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এবার আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন শেষে কি বলেছেন আমাদেরকে জানাবেন। নোমান, সংবাদ সম্মেলনে প্রথমে তারা বিকেল 4:30টায় অবরোধ প্রত্যাহারের কথা বলেছিলেন 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে, কিন্তু পরক্ষণে আবার তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তারা বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং এখন পর্যন্ত সড়ক অবরোধ কার্যক্রম চলছে। প্রায় 7 ঘন্টা হতে চললো। 7 ঘন্টা যাবৎ কিন্তু চট্টগ্রাম কক্সবাজার এই যে সড়কটি রয়েছে সেই সড়কটি বন্ধ রয়েছে। এর মধ্যে প্রথমে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পটিয়া থানার সামনের যে সড়কটি রয়েছে সেটি বন্ধ করে রাখা হয় এবং এরপর দুপুর 12টা থেকে এখন পর্যন্ত এই যে পটিয়া বাইপাস অংশ সেই বাইপাস অংশ অবরোধ করে এখানে তারা আন্দোলনকারীরা তারা তাদের কর্মসূচি পালন করছেন এবং 12টার সময় আমরা দেখেছি যে অবরোধের শুরুতে তারা এখানে টায়ারে আগুন জ্বালিয়ে এবং সেই সাথে
যে গাছের গুঁড়ি ফেলে এবং মোটরসাইকেল আড়াআড়ি ভেবে রেখে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে এবং তারা যান চলাচল বন্ধ করে দেয়। তারপর থেকে এই সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার কিংবা কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা পর্যন্ত সারা দেশের যানবাহন যেগুলো চলাচল করে তার মধ্যে বেশিরভাগই কিন্তু এই সড়কটি ব্যবহার করে এবং এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রায় দুই দিকেই দীর্ঘ 5 কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়েছে এবং এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। তারা আমরা দেখেছি অনেক বাসের যাত্রী তারা বাস থেকে নেমে পায়ে হেঁটে তাদের কাছাকাছি দূরত্বে যারা রয়েছেন তারা তাদের দূরত্বে সেই গন্তব্যে তারা রওনা হয়েছেন এবং অনেকেই জরুরি প্রয়োজনে বের হয়েছেন। তারা বলছিলেন যে তারা তাদের আসলে সেই যে জরুরি প্রয়োজন সেই প্রয়োজনটি আজকে আর তারা সেটি পূরণ করতে পারছে না, অনেকেরই অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে তেমনটি তারা বলেছিলেন। এবং আমরা দেখেছি দুপুর 2:45টার দিকে এখানে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে গুরুত্বপূর্ণ হওয়ায় এই সড়কটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান, কিন্তু তাদের সেই আশ্বাসে বা তাদের সেই অনুরোধে আন্দোলনকারীরা সাড়া দেননি। এখন পর্যন্ত সড়ক বন্ধ রয়েছে এবং সড়ক বন্ধ রেখেই কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং 2:45টায় আসার পর বেশ কয়েকবার সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আন্দোলনকারীদের বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড়। তারা বলছেন যে তাদের যে দাবি পটিয়া থানার ওসি, এসপি এবং থানার সেকেন্ড অফিসার তাদেরকে অপসারণ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এখন পর্যন্ত সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বিষয়টির একটি সমাধানের চেষ্টা করছেন। তো চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নোমান। সহকর্মী শহীব রহমান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। এদিকে চট্টগ্রামে পটিয়ায় পুলিশের লাঠিচার্জ ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে নগরীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা 4টার দিকে নগরীর খুলশীতে ডিআইজি অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় দেখা করার আশ্বাস দিয়েও ডিআইজি দেখা না করায় খুলশীর গুরুত্বপূর্ণ সড়কে তারা ব্যারিকেড দেয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যান ও অফিসগামী মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীরা। সড়কে যানজট তৈরি হওয়ায় পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে চলাচলকারীদের। আন্দোলনকারীরা জানান, পুলিশি লাঠিচার্জে ও হামলার প্রতিবাদে তারা পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে বৈঠকে বসতে চান। পরে বৈঠক না করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। গণতন্ত্রের ভিত্তি শক্ত করার জন্য বিএনপি সংস্কারে ছাড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে নির্বাচনের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। বিকেলে পটুয়াখালী জেলা বিএনপি ত্রিবার্ষিক কাউন্সিলে এই কথা বলেন তারেক রহমান। বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ ওই যে 12,50,00,000 যে কাউন্সিলরের কথা বলেছি, সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন, আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। যারা জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসের পক্ষ নেবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ বলেন, শেখ হাসিনার পতন শিক্ষা দেয় কোনো স্বৈরাচার চিরকাল ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে না। তিনি বলেন যে নতুন বাংলাদেশের স্বপ্নে অভ্যুত্থান হয়েছিল তা এখনও অর্জন হয়নি। পদযাত্রায় অংশ নেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারা সহ জুলাই যোদ্ধারা। হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয় কোন স্বৈরাচার, কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে।
কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সাথে সাথে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রতিরোধের ব্যবস্থা দেখলে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। যেহেতু আপনার ওই জায়গার একটা প্রশ্ন উঠালেন, এই জন্য গতকালকে আমার একজনে জিজ্ঞেস করছিল ওই উপদেষ্টা লাইসেন্স পেল কিভাবে। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ। সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন যন্ত্রের বড় সংস্কার প্রয়োজন। একই সাথে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগগুলো পরবর্তী রাজনৈতিক সরকারের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানে নতুন শ্রম বাজার, কর্মী প্রেরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রবাসীদের জন্য ট্রেনিং এর ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে। আমাদের পক্ষে ইনিশিয়েট করা সম্ভব, আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। অনেক বড় সংস্কার প্রয়োজন, হয়তো এটা 5 থেকে 10 বছর লাগবে। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক নেবে, 10 লক্ষ লোক নেবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নেবে। 2024-25 অর্থ বছরে আমদানি ব্যয় $71.14 বিলিয়ন নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান। বলেন, ব্যাংকের সুদের হার কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ফেরাতে কাজ করা হচ্ছে। যে ইম্পোর্ট এলসিগুলো সেগুলো আমার প্রায় $71 বিলিয়ন এক বছরে পরিশোধ করছি। তার মানে অর্থনীতির একটা সক্ষমতার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এতে জনগণ উপর একটা আস্থা সৃষ্টি হবে, ব্যবসায়ীদের আস্থা সৃষ্টি হবে এবং ব্যবসায়ীরা কিন্তু অনেকেই ইনভেস্ট করতে আগ্রহী, কিন্তু তারা বোঝার চেষ্টা করতেছে আসলে স্টেবিলিটি চাচ্ছে। 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য এলপি গ্যাসের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1403 টাকা। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। একই সঙ্গে কমেছে অটো গ্যাসের দামও। প্রতি লিটার অটো গ্যাসের দাম 1 টাকা 84 পয়সা কমিয়ে 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটো গ্যাসের দাম ছিল 64 টাকা 30 পয়সা। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি দফায় জেলায় করোনায় মারা গেলেন 2 জন। গতকাল মঙ্গলবার রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 80 বছরের এক বৃদ্ধা মারা যান। চিকিৎসক জানান, তিনি করোনায় ছাড়াও অন্যান্য জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার রাজনগর উপজেলায়। এর আগে গত 26 জুন সিলেটে করোনায় মৃত্যু হয় আরও একজনের। এছাড়া চলতি দফায় সিলেটে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 25 জন। এদিকে নোয়াখালীর কবিরহাটে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি দফায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম। গতকাল সকালে সদর হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মারা যান ওই বৃদ্ধ। সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত নোয়াখালীতে মোট 3 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কিট স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষা এখনও শুরু করা যায়নি। ভোলার তজুমউদ্দিনে স্বামীকে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল ও ছাত্র দলের 3 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এছাড়াও তজুমউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র দলের 2 নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। আর ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি ঝর্ণা বেগমকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে ধর্ষণের প্রতিবাদ ও মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে তজুমউদ্দিন বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এর আগে গেল রোববার রাতে চাঁদার টাকা না পেয়ে স্বামীকে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন সোমবার তজুমউদ্দিন থানায় উপজেলা শ্রমিক দলের নেতা ফরিদ উদ্দিন সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার অন্যতম আসামি ফরিদ উদ্দিন এখনও পলাতক রয়েছেন।
খুলনার নাসিরপুর খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে পাইকগাছা উপজেলার নাসিরপুর এলাকার প্রথম দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে 10 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত 1600 বিঘার এই খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করে মাইকিং করা হয়। উচ্ছেদের খবরে এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। আশার আলো দেখছেন কৃষক ও মৎস্য নির্ভর জেলে সম্প্রদায়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে খালে নেমে পড়েন শত শত মানুষ। উচ্ছেদ করা হয় বাঁশের তৈরি পাটা সহ ভিন্ন ধরনের জিনিসপত্র। ভেঙে দেওয়া হয় অবৈধ দখলদারদের আস্তানা। নাসিরপুর খালটি ইজারার জন্য টেন্ডার দাখিল করে 3টি প্রতিষ্ঠান। টেন্ডারে বরাদ্দ দেওয়ার আগেই খালটি অবৈধভাবে দখল করে রাখে স্থানীয় দুর্বৃত্ত শাহাদাত হোসেন ডাবলু। এরপর শুরু হয় পক্ষ প্রতিপক্ষের দ্বন্দ্ব। এক পর্যায়ে গেল 16 জুন ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির 85তম সভায় নাসিরপুর খাল উন্মুক্ত করে সরকার। এরই প্রেক্ষিতে খালটি উন্মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। উন্মুক্ত করার জন্য অনেক আন্দোলনের আগে হয়েছে, আমরা পারি নাই। দীর্ঘদিনের জনগণের দাবি ছিল এটি উন্মুক্তকরণের। সেই কাজটি নিয়ে আমরা যখন কাজ করছিলাম সে সময় আমাদের এলাকার কৃতি সন্তান উনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসির চেয়ারম্যান এবং কপিলমুনি কলেজের উনি পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আনোয়ার আলদিন সাহেব উনি এবং খুলনা জেলা প্রশাসক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অচিরেই এই খালটি উন্মুক্ত হতে যাচ্ছে। জলমহলটি আপাতত উন্মুক্ত করা হয়েছে। পানির অবাধ প্রবাহে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, জলবদ্ধতা নিরসন এবং অবৈধভাবে দখলদারিত্ব সম্পূর্ণভাবে সেখানে নিষিদ্ধ করা হচ্ছে। ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠে বন বিভাগের আয়োজনে শুরু হয়েছে 15 দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা। মেলার বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে দেশি বিদেশি নানা জাতের গাছের চারা। গাছ সংগ্রহ করতে মেলায় ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, প্রথম দিনে মেলা কেমন জমে উঠেছে? মেলায় কতগুলো স্টল রয়েছে, বিস্তারিত জানাবেন। নোমান, কিছুক্ষণ আগে ময়মনসিংহের বন বিভাগের আয়োজনে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। 15 দিন ব্যাপী এই মেলা চলবে এবং কিছুক্ষণ আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ এই মেলার উদ্বোধন করেছেন এবং একটি উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে। এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং যারা নার্সারি মালিক রয়েছেন তারাও ছিলেন এবং সাধারণ মানুষ যারা বৃক্ষপ্রেমী মানুষজন রয়েছেন তারাও কিন্তু ছিলেন। এবং মেলাতে কিন্তু আজকে কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই মেলাতে বিভিন্ন ধরনের গাছ সাজানো ছিল এবং ক্রেতা দর্শনার্থীরা কিন্তু সকাল থেকেই এই মেলা প্রাঙ্গণে এসে ভিড় করছেন। আমরা বন বিভাগের লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে এটি হচ্ছে বিভাগীয় বৃক্ষ মেলা, এটি 15 দিন ব্যাপী চলবে। এখানে মোট 30টি স্টল রয়েছে। ময়মনসিংহ বিভাগের যারা ভালো মানের নার্সারি বা গাছের চারা উৎপাদন করেন, বিক্রি করেন, তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন। এবং আজকের এই যে বিভাগীয় বৃক্ষ মেলা, এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আজকে একটি র্যালি বের করা হয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকেল 4টায় একটি র্যালি বের হয় এবং র্যালিটি ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয় এবং পরে মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার। এবং আমরা মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি যে আজকে প্রথম দিন, কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় আসছে। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা নার্সারি মালিক রয়েছেন, তারা যেটি বলেছেন যে আজকে যেহেতু শুরু হয়েছে, আজকে হয়তো মানুষজন বা ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম হবে, কিন্তু দিন যতই যাবে ততই কিন্তু বাড়বে। আর এখন কিন্তু একেবারেই বৃক্ষরোপণের মৌসুম চলছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই এবং একেবারেই উপযুক্ত সময় এবং এই সময়টি কাজে লাগিয়েই কিন্তু ক্রেতা দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু আজকেই আমরা দেখেছি অনেক জনকে গাছের চারা কিনে নিয়ে যেতে। এবং এই বর্ষা মৌসুমের যে গাছ লাগানোর যে মৌসুম, সেই মৌসুমটাকে তারা কাজে লাগাতে চান। এবং বিশেষ করে ময়মনসিংহ নগরীতে কিন্তু বাসাবাড়ির ছাদে প্রচুর ছাদ বাগান রয়েছে এবং ছাদ বাগান যারা করেন আবার নতুন করে যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য কিন্তু এই মেলাটি একটি বড় সুযোগ। তারা এখান থেকে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি এবং ফুলের চারা নিয়ে কিন্তু তারা তাদের ছাদ বাগানকে সমৃদ্ধ করতে পারবেন। এবং এই মেলাকে ঘিরে কিন্তু যারা স্টল দিয়েছেন নার্সারি মালিক, তারা এখানে মেলা উপলক্ষে কিছুটা ছাড় দিচ্ছেন, অর্থাৎ অন্য সময় যে দামে এই গাছের চারা বিক্রি হয় তার
থেকে কিছুটা কম দামে কিন্তু এখানে চারা বিক্রি করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রচুর পরিমাণ সংগ্রহ রয়েছে গাছের চারার, যা এখানে যারা আসবেন তারা কিন্তু হতাশ হবেন না। তাদের যে পছন্দের যে গাছের চারা সেগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারবেন। এবং আজ 15 দিন ব্যাপী যে মেলা চলবে, এই মেলাতে কিন্তু আজকে যে পরিমাণ গাছের সরবরাহ বা সংগ্রহ রয়েছে এটি আগামীতে আরও বাড়বে বলে নার্সারি মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এবং যারা এখানে আসবেন তারা তাদের পছন্দের সব ধরনের দেশি বিদেশি গাছের চারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বৃক্ষ মেলার সর্বশেষ খবর। ময়মনসিংহের বিভাগীয় বৃক্ষ মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এবার দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা উপত্যকায় 60 দিনের অস্ত্রবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তগুলো কি সেটি স্পষ্ট করেননি তিনি। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুদ্ধে ইতি টানতে সব পক্ষের সাথেই কাজ করছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কাতার আর মিশরও। হামাসের জন্য প্রস্তাবটি উপযুক্ত, তা না মানলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এদিকে অস্ত্রবিরতির প্রস্তাবে হামাস রাজি না হলে গাজা উপত্যকাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে হামাস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বিরামহীন হামলায় এই পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 56,500। মঙ্গলবারই উপত্যকা জুড়ে 109 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এদের মধ্যে 28 জনের প্রাণ যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র থেকে খাবার নিতে গিয়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ঘোষণা দিয়ে গাজায় আগ্রাসন জোরদার করেছে সেনাবাহিনী। ইউক্রেনে কিছু অস্ত্র সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে হোয়াইট হাউস। তবে কী পরিমাণ অস্ত্র সহায়তা স্থগিত হয়েছে সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থগিত করা চালানে ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার মিসাইল ধ্বংস করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম রয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা এলব্রিজ কলবি বলেন, ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের অস্ত্রের মজুতও সমৃদ্ধ করতে হবে। এদিকে এ বিষয়ে ইউক্রেন কোনো প্রতিক্রিয়া জানায়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মস্কোতে এখন পর্যন্ত $10 বিলিয়ন সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানিকে গ্রেপ্তারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট জানান, অভিবাসী বিতরণ ঠেকানোর চেষ্টা করলে বিচারের আওতায় আনা হবে মামদানিকে। ডেমোক্রেট এই নেতাকে উন্মাদ কমিউনিস্ট বলেও আখ্যা দেন ট্রাম্প। বলেন, মেয়র নির্বাচিত হলে মামদানির প্রতিটি কার্যক্রম থাকবে কঠোর নজরদারির আওতায়। নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনস মঙ্গলবার চূড়ান্ত র্যাঙ্কড চয়েস ভোটিং ফলাফল প্রকাশ করে। এতে মামদানি পান 56% ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো পান 44% ভোট। র্যাঙ্কড চয়েস পদ্ধতিতে ভোট পুনর্বণ্টনের পর মামদানির পয়েন্ট 7 থেকে বেড়ে দাঁড়ায় 12-তে। এই বিজয়ের পর মামদানি এখন নিউ ইয়র্ক সিটির আনুষ্ঠানিক মেয়র প্রার্থী। উগান্ডায় জন্ম নেওয়া মামদানি ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান। নভেম্বরে জনতার ভোটের জন্য তিনি মুখোমুখি হবেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস, সাবেক গভর্নর কুমো এবং রিপাবলিকান প্রার্থী কর্টিস স্টিওয়ার্টের। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon।